এই অপকর্মগুলোর বিরুদ্ধে। আমাদের সুশীল সমাজের একটা চরিত্র ছিল, ওরা দল দল দেখে একটু খুব সরব হয় আর কি। ওদের তো সুশীল সমাজের সবসময় দেখবেন একদিন রাজনৈতিক চরিত্র আছে, ওরা নিরপেক্ষ সমাজ। কিন্তু জেলে কেউ বন্দী হলে পরে দল বেছে মুক্তি চায়, হ্যাঁ, দল নিজের লোকের মুক্তি চায়, আরেক দলের লোককে বন্দী করে রাখতে পারে। ওটাই বলতেছি। এবং এইদেরকে বিশেষ করে শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী শাসন আমলে যেটুকু সক্রিয় দেখা গেছে, মানে রাস্তায় দেখা গেছে সক্রিয় কথাবার্তা, স্টেটমেন্টে, প্রথম আলো, ডেইলি স্টারে, সেমিনারে, এরপরে ইউনূস যখন যারা সক্রিয় ছিলেন তাদের একটা অংশ তো উপদেষ্টা মণ্ডলীতে ঢুকে পড়ে হয়ে গেল, ওরা উপদেষ্টা হয়ে গেল, ইউনূস তাদেরকে পুরস্কার দিল। কিন্তু পরবর্তীতে যেটা আমরা দেখলাম, এই ইউনূসের আমলে পুরোটাই নীরব হয়ে গেল। এখন তো একেবারেই নীরব। ইউনূসের আমলে তো নীরব হয়ে গেল। পানি কি আসলে ভালো হয়ে গিয়েছে? কিন্তু আমার মনে আছে আমরা তাকসিমকে ওয়াসার পানি খাওয়াতে গিয়েছিলাম, ওয়াসার পানি কি ভালো হয়েছে? তো এখন তো ওয়াসার পানি নিয়ে দেখি কেউ কোনো কথা বলছে না, অথবা আমাদের যে অন্যান্য যে পৌর সুবিধা বা ভৌত সুবিধা দিয়ে আছে সেগুলো কি ভালো হয়ে গেছে? সেগুলো নিয়ে তো কোনো কথা দেখি না। আনু মোহাম্মদ স্যার একাধিকবার রাস্তায় নেমে প্রচুর আন্দোলন করতেন, এখন তো সেগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি যথার্থই বলছেন। এই ঘটনাগুলো তো বহমান আছে, তারপরে তাদের কোনো শোধবোধ নাই এখন। সবচেয়ে যে বিষয়টা আপনি প্রশ্ন তুললেন, ওনাকেও বলেছে, উনিও একটু টাচ করেছে। একজন লেখক শাহরিয়ার কবির বন্দী, তার মুক্তি চাওয়া কিংবা তার বন্দী থাকার যৌক্তিকতা অযৌক্তিকতা বিবেচনা করেও তো কোনো সুশীল সমাজ কোনো শব্দ করছে না। আমি তো বলতে পারছি না। আমি আপনাকে আসলে ধরিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ধরা যে বিষয়টা হচ্ছে, প্রথমত হচ্ছে 850 বা মতান্তরে 1400 লোক যে মারা গেল, এই লোকগুলোর বিচার যে ব্যবস্থা যেটা, সেটা একটা প্রহসনের রূপ নিয়েছে। সেই প্রহসন নিয়ে আমরা কেউ কিছু কথা বলছি না। সেই প্রহসনটা কি? যার নামে বিচার, যে হত্যা হলো, তার আসল হত্যাকারীদের বাদ দিয়ে বা ওর সঙ্গে আরও শতাধিক লোক আপনি ঢুকিয়ে দিলেন, তাতে করে এগুলো আদৌ বিচার হবে কিনা সেটা একটা বিরাট প্রশ্ন হিসেবে আমাদের কাছে দেখা দিল। সো এটা ইউনূস যে প্রথম যে বেইনসাফিটা করেছে, সেটা হচ্ছে এই শহীদদের সঙ্গে করেছে, তাদের আত্মীয় স্বজন, মা বাবার সঙ্গে করেছে। এই বিচারগুলো আপনি দেখবেন না কখনো হয়। যদি হয়েও থাকে, সেগুলো বিচারের নামে প্রহসন হবে, রিয়েল বিচার হতে পারবে না। কারণ তাহলে জোর করে একটা বিচার দিয়ে একজনকে সাজা দেওয়া হবে, অন্যভাবে না। এটা জুডিশিয়াল প্রসেস, সেই প্রসেসটাকে ভেঙে বা মানে অবদমন করে এক ধরনের বিচার হবে। শহীদ আবু সাঈদের বাড়িতে অনেক কেঁদে ফেলেছিলেন। আবু সাঈদ 2-1 এরকম হবে, কিন্তু আমি বলছি যে মোটা দাগে যে এতগুলো বিচার ব্যবস্থা হয়নি এবং বিচারের নামে প্রহসন হয়েছে। সেখানে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা আমরা দেখি এবং ঢালাওভাবে মামলা দেখি। এই রাজনৈতিক মামলা, এই ঢালাও যে অভিযোগ, আপনি শাহরিয়ার কবিরের কথা বললেন। শাহরিয়ার কবির কাকে হত্যা করেছে? এই যে তার এই সুশীল সমাজ তার বিরুদ্ধে কিছু বলেছে, শাহরিয়ার বিরুদ্ধে আপনি অন্য অভিযোগ আনেন, বা মোজাম্মেল বাবু বা আরও যারা আছে, রূপা, শাকিল, শ্যামল, এদের বিরুদ্ধেও আপনি মামলা দেন, অন্য মামলা থাকলে। কিন্তু তাদেরকে হত্যা মামলা দেওয়া, এই লোকগুলোর হত্যা মামলায় জড়ানো, তার মানে কি হচ্ছে? তার মানে আপনি আসলে এই হত্যার বিচার চান না, আপনি এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে একটা প্রহসন হিসাবে নিয়েছেন। ইউনূসের প্রসঙ্গে আসেন, এতগুলো লোক মারা গেল, সেটার আমরা কিন্তু আসমান কাঁপিয়ে ফেলেছি বহুজন, ঠিক আছে, সব এটা কাঁপানো দরকার ছিল, কাঁপিয়েছেন। কিন্তু এখন যে 750 জন শিশু মারা গেল, যারা রাজপথে যায় নাই, যাদের সাথে কোনো রাজপথের সংযোগ নাই, এটাতে আপনি যুদ্ধের মধ্যে একজন মারা গেলে আপনি আমাকে মারতে আসছেন, আমি আপনাকে মারতে আসছি, সেগুলো একটা বিবেচনার বিষয় হয়। আপনি রাজপথে সংঘর্ষে গিয়েছেন, জেনে শুনে গিয়েছেন। কিন্তু এই লোকগুলো, এই শিশুগুলোর কি অপরাধ? তারা তো মায়ের কোলে ছিল, বা তাদের এটা কি? এখন এটা নিয়ে যদি বলতে যাই, তখন ইউনূসের পোষ্য, তার অস্বীকৃত সন্তান বলবো আমি শব্দটা, এরা আবার আক্রমণ করে যে আপনারা ইউনূসকে মেলাইন করে শেখ হাসিনার অপরাধ ঢাকার চেষ্টা করেন। তো শেখ হাসিনার অপরাধ যে হয়েছে, সেই অপরাধ তো আছে, কিন্তু ইউনূস যে অপরাধ করেছে সেটা তাহলে বলা যাবে না। ইউনূসের অপরাধ বলতে গেলে শেখ হাসিনা চলে আসতেছে,
তাহলে ইউনূসের অপরাধ বলা যাবে না। তাহলে ইউনূস হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে। আপনি গত 12 তারিখেও তার বিরুদ্ধে যে একটা মামলা হয়েছিল, সে এবং তার নূরজাহানের বিরুদ্ধে, সে মামলাটাও চলতে দেওয়া হয়নি। আদালত বলল যে এটা মামলা হবে না। আপনি ইউনূস সাহেব এখানে জড়িত কি জড়িত না, উনি অপরাধী কি অপরাধী না, সেটা তো আদালত নির্ধারণ করবে। আপনি একের পর এক মামলা তার দিয়েছে না, এই পর্যন্ত মনে হয় 7টা মামলা খারিজ করে দিয়েছে এভাবে যে নে না, হয়তো সামনে আবার আসবে, একই কাহিনী চলতে থাকবে। তার মানে কি দাঁড়ালো, আমরা কি কোনো ব্যক্তিকে আইন আদালতের ঊর্ধ্বে তুলে ফেলছি? তাহলে এটা বলা উচিত যে অমুক আর অমুক এরা যখন ক্ষমতায় থাকবে, ক্ষমতা চলে গেলেও তাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। ক্ষমতা থাকতে তো নাই, ক্ষমতা থাকতে তো নিজের মামলাগুলো নিজে পড়তে হবে। নীরব থাকাই শ্রেয়। হ্যাঁ, আমাদেরকে নীরব থাকতে হবে। আর আপনি দেখেন এই যে বড় যে জিনিসটা ছিল ইউনূসের আমলে, ইউনূস যে মবের পিতা হিসাবে, মব বাবা হিসেবে আবির্ভূত হয়েছিল, সে মব জাস্টিস নিয়ে আমাদের এই সুশীল সমাজ কেউ কথা বলেছে? দু একজন। কে বলেছে? দু একজন কে? আমি তো দেখিনি। এবং যারা বলতে গেছে তাদেরকেও মব করার, আক্রমণ করারই হয়েছে। তার মানে হচ্ছে কি, যখন ইউনূসের আমলে হচ্ছে বা এই আমলেও হবে, এই আমলেও চলতেছে, মব জাস্টিসের সেই ধারাটা এখনো আছে, ওই মাত্রায় নাই। ওরা ইউনূসের জামানায় যেভাবে বেপরোয়া করেছিল সেটা নাই। এখন যেটা হচ্ছে, ইয়েতে যাচ্ছে, থানায় যাচ্ছে, অমুকের বিরুদ্ধে একটা মামলা করে দাও, অমুক এই করেছে কেন, তার বিরুদ্ধে মামলা করে দাও। কে করছে? তুমি যে লোকটা গেছে তার আবার ঠিকানাও নাই, নাম ঠিকানা কিছুই নাই, সে আবার অভিযোগ করে দিয়ে চলে আসতেছে। খোঁজ নিয়ে দেখা যাবে আপনার কোন ভুয়া সংগঠন, ভুইফোট সংগঠন, এবং তার ব্যক্তিরও ইয়ে নাই। তার মানে হচ্ছে সরকারের তরফ থেকে এখনো মবের যে কালচার ছিল সেটাকে পূর্ণাঙ্গভাবে দমন করার কোনো আমরা ইয়ে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণের জন্য নীরব হতে হবে। সে জায়গায় আমি মব জাস্টিসের কথা বলছিলাম, রাজনৈতিক প্রতিশোধের কথা বলছিলাম, ইউনূসের বিরুদ্ধে নীরবতার কথা বলছিলাম। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সাংবাদিক হিসাবে আমি এটা বলবো, যে মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের উপর যে আক্রমণ, এটা নিয়ে কোনো কথা নাই। আপনি মত প্রকাশের বলতেছেন যে আমি মত প্রকাশে স্বাধীনতার কথা বলছেন, কিন্তু আপনি যখনই মত প্রকাশ করছেন তখন আপনি আবার ট্যাগ দিচ্ছেন। ভেরি রিসেন্টলি যেটা হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে সরকারি দল এবং বিরোধী দলের আর কোনো কাজ নেই, মনে হচ্ছে শুধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তারা এটা নিয়ে আলোচনা করে, তারা সভা সেমিনারে এটা নিয়ে কথা বলে, এবং সাংবাদিকরা এটা নিয়ে কোয়েশ্চেন করে, এগুলো এটা নিয়ে আছে। আবার যখন আপনি টক শোতে এই প্রশ্ন করছেন, সেটা উত্তর দিতে যাচ্ছি, তখন এটা বলা হচ্ছে যে আনিস আলমগীর অমুক তমুক এরা শেখ হাসিনার বিরুদ্ধে একটা বয়ান তৈরি করতে যাচ্ছে। তো তার মানে পক্ষে বয়ান তৈরি করতে যাচ্ছে। সো তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমার বয়ানের কোনো দরকার নাই। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি আমার মতামত রেখেছি, আপনার ইচ্ছা অনুযায়ী জবাব দিতে হবে, সেটা তো আপনার বয়ান, ওটা তো আমার বয়ান না। আমার বয়ান আমি যেভাবে দেখি সেভাবে দেখব। আমি তো শেখ হাসিনার গোলামি নিই নাই, শেখ হাসিনার শত্রুতা নিই নাই, আপনি নিচ্ছেন আপনার দায়, ঠেকা পড়ছে। তো আমি কেন আপনার ইচ্ছায় কথা বলবো? এটা আমার কথা বলছে। এবং আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় যেখানে যেখানে এই প্রগ্রেসিভ লোকজন কথা বলে, ইনক্লুডিং ইউ, তাদের ছবি দিয়ে দিয়ে বানাচ্ছে এরা আওয়ামী লীগের দালাল অমুক তমুক। জামাতে ইসলাম এবং তাদের বট বাহিনী, কিন্তু বললেই তো আর হয়ে যায় না। না, আপনি দেখেন, মনে করেন আপনার বিরুদ্ধে একটা কার্ড দিল, আমার বিরুদ্ধে কোনো একটা নিউজ গেল, সেগুলো তো তাদের নিচতা এবং শত এসে এই বট বাহিনী কি করে, এটাকে তাদের নিজস্ব চ্যানেলে দিয়ে দেবে, যাও ওইখানে গিয়ে আবর্জনা ফেলো, তারপর এসে শত দিয়ে যাবে। কিন্তু আপনি বলছেন আপনি এটা তার ইচ্ছা, সে দিয়ে যাচ্ছে, কিন্তু সরকার কোথায় এখানে? সরকার কি এই ধরনের কার্যক্রম, এই ধরনের বট বাহিনীর ইয়েটা প্রিভেন্ট করার কোনো কিছু রেখেছে? মত প্রকাশের স্বাধীনতার যে কথা বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা আমার যে খর্ব হয় সেই দৃষ্টি কি সরকার দেখেছে? নাকি সেই শেখ হাসিনার আমলের মতোই শুধু শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে কারো কথা গেলে ফেসবুকে রিপোর্ট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন, বাকিদের ক্ষেত্রে কোনো দরকার নাই, বাকিদেরকে যা ইচ্ছা যে যারে পারো গালাগালি করো এবং এই সংস্কৃতি তৈরি করে রাখো?
আসলে সাংবাদিকরা মত প্রকাশ করতে পারছে না, এবং সাংবাদিকদের আরেকটা গোষ্ঠী এই মত প্রকাশের বড় বড় কথা বলে, এরা আপনাকে আবার ট্যাগ দিচ্ছে যে এরা মত প্রকাশের হচ্ছে, আওয়ামী বয়ান তৈরি করছে, শেখ হাসিনা বয়ান তৈরি করছে, আবার সে আবার নিজে বিএনপির বয়ান তৈরি করছে, জামাতের বয়ান তৈরি করছে, এবং তাদের জন্য উঠে পড়ে লেগে গেছে। এখন ধরেন এবং তাদেরকে অ্যাকশন নিতে বলে। কোন বয়ান সঠিক, কোন বয়ান সঠিক না, তারা মনে করে তাদেরটা ঠিক। তো তাহলে তোমারটা যদি ঠিক হয়, অন্যটা বেঠিক সেটা বলো, কিন্তু তুমি কেন বলো যে ও বয়ান তৈরি করছে? তুমি নিজেই তো বড় বয়ান তৈরিকারক, তুমি নিজেই তো মিডিয়াগুলো 5 আগস্টের পরে আওয়ামী দালালরা বিতাড়িত হয়েছে, তুমি আরেক দালাল এসে এগুলো দখল করেছো, তুমি নিজেই তো বড় দালাল। তোমার নিজেরই তো যোগ্যতা নাই, 3 টাকার সাংবাদিক এখন এসে 10 টাকা বেতন পাচ্ছ। কিন্তু তারা তো অন্যদেরকেও 3 টাকার মনে করে। এই যে 3 টাকার মনে করা, এই মনে করাটাই কি অস্বাভাবিক না? না, তারা 3 টাকার মনে করে না, তারা 3 টাকার মনে করছে না, তারা মনে করছে যে ভিন্ন মত। এরা ভিন্ন মত আছে কেন? তারা এটুকু বলতে পারে না যে তার যোগ্যতা নাই, কারণ সে তো জানে যে তার থেকে তার এই যে অযোগ্যদের একটা শাসন তৈরি করার চেষ্টা, যেটা আগেও ছিল, রাইট, যেটা আগেও ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে আন্দোলনের পরে যোগ্যতার একটা মূল্যায়ন হবে, কিন্তু সেটা হলো না। অন্য পক্ষের অযোগ্যরা এসে বসে পড়লো, রাইট, এক পক্ষের অযোগ্যরা গিয়েছে, আরেক পক্ষের অযোগ্যরা এসেছে। তবে আমি এখানে সেই জায়গাতেও তো আমাদের যোগ্য ব্যক্তিরা নীরব। আমাদের বড় বড় মানুষ যাদের কথা, যাদের কাজের দিকে আমরা তাকিয়ে থাকি, এখানে বলছেন না। এই যে অযোগ্যদের ব্যাপারে যেহেতু প্রশ্নটা তুললেন, সেখানেও আমার একটা অবজারভেশন আছে। এই অযোগ্যগুলো, আওয়ামী আমলের এগুলা তবুও মনিবকে কিভাবে করা যায়, মানে খুশি করা যায়, সেই জিনিসটা ভালো করে জানতো। আর এই গর্দবগুলো মনিবকে কিভাবে খুশি করা যায় সেটাও জানে না। আমরা এই প্রসঙ্গে এখানে আসি। জনাব প্রিন্স, আমরা দেখছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যেও আগে যে প্রতিবাদী একটা অবস্থা ছিল সেটা নাই। অনেকটা ঘরের মধ্যে বসেই একে অন্যের প্রতিবাদ করছেন। বিশেষ করে এনসিপিকে আমরা দেখলাম যে এত প্রতিবাদ একটি দল, তারা প্রতিবাদ ভুলে গিয়ে গাড়ি, অফিস, নানান ধরনের জিনিসপত্র চাইতে শুরু করলো। বন্যা ত্রাণ নিয়েও তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা ত্রাণ না নিয়েই বিভিন্ন জায়গাতে পরিদর্শনে চলে গিয়েছেন। আবার এটাও আমরা দেখলাম যে জামাতের সভাপতি উনি হাঁটু জলে নেমে হাঁটাহাঁটি করছেন, এবং হাতে ত্রাণ ছিল না, উনি পরিদর্শন করছেন। বন্যা পরিদর্শনের আসলে উপকারিতা কি? আপনি দেখে আসলে কি হবে বন্যা? একটু আমি বন্যার কথা বলার আগে, বা ধরেন জলাবদ্ধতা পরিদর্শন করলাম, তাতে কি উপকার হয়? তো আমি জলাবদ্ধতার আগে একটু বলি, একটা কথা একটু কিছুটা আলোচনা আসছে, আমি খালি এটা তুলে দিই। দেখেন, অন্তত পক্ষে আমি দায়িত্ব নিয়ে বলি, আমাদের বামপন্থীরা আমাদের যতটুকু সাধ্য সমর্থক সে অনুযায়ী কিন্তু কথা বলছি, কিন্তু এটা অবশ্যই এটা আমি দুঃখ করি না। তবুও কথা বললাম যে দেখেন, মিডিয়াতে তো এই কথাগুলো আসে না। আমি আপনাকে বলি, ধরুন আমরা তো সেটা এই কথা হচ্ছে, আমি মিডিয়াতে বলছি কর্মসূচিটা। যেমন ধরুন, আমি তো সম্প্রতিকালে 3টি উপজেলা, একটা জেলা সদরে, আর সম্প্রতিকালে এই 7 তারিখে বন্দর নিয়ে চট্টগ্রামের একটা বলা যায় চট্টগ্রামের প্রায় সকল শ্রেণী মানুষের উপস্থিতিতে প্রোগ্রাম করে আসলাম। কিন্তু আপনি দেখবেন জাতীয় মিডিয়াতে এই খবরগুলো না, আমি মুভমেন্টের খবর বলছি। সুতরাং যতটুকু ধরুন, এই যে বাণিজ্য চুক্তি, বন্দর নিয়ে, আরও সম্প্রতিকালে এই যে জামাত শিবিরের সভাপতি পাকিস্তানে যে অপকর্মগুলো করছে, মুক্তিযোদ্ধাদের গুন্ডা বলছে, এই নিয়ে কিন্তু কথা হচ্ছে, কিন্তু এগুলো জাতীয় মিডিয়াতে আসছে না। যেখানে আমি যদি বুঝে থাকি, ওই যে আপনি যে নীরব কেন কবি, যাদের করায়ত্ত এটা হয়ে আছে, তারা নিজেরাও কথা বলছে না, এই কথাকেও সামনে আনতে দিচ্ছে না। সুতরাং তবে আমাদেরকে আরো বেশি কথা বলা দরকার। এবার আসি, আপনি এই যে জলবদ্ধতা পরিদর্শন এবং এইটাই, আমরা কমিউনিস্টরা যেটা মনে করি, পরিদর্শন তো কোনো মূল্যহীন বটেই, শুধু তাই না, আপনি কিছু ত্রাণ দিতে গেলে আপনি এইখান থেকে ঢাকঢোল পিটিয়ে হয়তো খরচের দরকারটা কি, সেটা তো দরকার নেই। আমাদের স্টাইলটা, যদিও আমরা বাংলাদেশে ক্ষমতায় যাই, আমরা সবসময় দেখি দলের শীর্ষ নেতৃবৃন্দ হাজির হন, কিন্তু ত্রাণ দেওয়ার জন্য তো এলাকার যে সংগঠন তারাই যথেষ্ট। সে এই জন্য স্থানীয় যারা আছে বা স্থানীয় সরকার যারা আছে, যাওয়ার তো দরকার নেই, সে মনিটর করবে, ওইখান থেকে দেবে। তাহলে ওই যে খরচটা, সেটাও কিন্তু মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে। এই আমাদের ট্র্যাডিশনটাই ডিফারেন্ট। আর এইবার যেটা দেখলাম, এইটা একটা কি বলবো, নাটকও বলতে ইচ্ছা করে না, কিন্তু দেখবেন এইটাই তো মিডিয়াতেই প্রধান হয়ে যাচ্ছে, এবং অনেক কিছু কিন্তু করছে মিডিয়ার কারণে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। মিডিয়া যদি এই ধরনের উপেক্ষা করে
তারা তাদের কি বলবো যে তাদের বিবেচনা অন্ততপক্ষে সবার কথাকে সমগুরুত্ব দিয়ে বা ইস্যুকে গুরুত্ব দিয়ে দেয়, তাহলে কিন্তু আমার ধারণা এই ধরনের সংকট থাকবে না। কিন্তু আমি যে কথাটা আপনার শিরোনামের থেকে আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে দেখেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যেভাবে মব এবং সাইবার বুলিং, এটা যাই বলেন না কেন, এটাকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। ধরেন তুষার ভাই, আপনি বা আনিস ভাই, আপনারা কিছু মনে করলেন না, আমি করলাম না, কিন্তু আমাদের পরিবার পরিজন অন্যরা যা আছে তার কিন্তু একটা মনস্তাত্ত্বিক প্রেশার আছে, এটা কিন্তু মনে রাখা দরকার। আমরা তো দেখি অনেকে বলে যে এই জায়গায় কেন, এইগুলোর মধ্যে কেন ঢুকতেছো, তাই এটা তো একটা মানে কি বলে যে প্রভাব আছে। সুতরাং সেই কাজগুলো হচ্ছে, কিন্তু যদি ন্যূনতম সরকারের পক্ষ থেকে অন্ততপক্ষে একটা গণতান্ত্রিক ধারা চালু করার একটা পজিটিভ অ্যাটিটিউড হয়, তাহলে আমার ধারণা যে এই যে আপনি নীরব কেন কবি বলছেন, অনেক কথা সামনে আসবে। মামলার কথা এখানে তো যথাযথভাবে আসছে। দেখেন, আমাদের একটা জাস্ট প্রতীকী বলছে, আপনি প্রধান বিচারপতি এক সময় ছিলেন, হ্যাঁ, উনি কোনো অপরাধ করলে তার বিচার হোক, কিন্তু হত্যা মামলা এবং জামিনের পরও তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তা আপনি কি বলবেন? তাহলে এই জায়গাগুলো, মামলা বাণিজ্য শুধু না, তাহলে এই জায়গাগুলো তো ঠিক আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, এই সরকারও তো প্রায় 6 মাস হতে যাচ্ছে। এখন যদি এই সরকার এই জায়গাগুলো না করে, তাহলে কিন্তু আমি বলবো যে এই সরকার কিছুদিন পরে যে গণতন্ত্রের পথে চলার কথা, যে কথাগুলো আমরা বলছি, সেই জায়গায় কিন্তু তারা থাকতে পারবে না। আপনি দেখেন, এই যে এত বুলিংয়ের কথা বলছেন, আমি দুইটা একটু পলিটিক্যাল কথার জায়গায় যদি যাই, দেখেন রিসেন্টলি আমাদের এইখানে তো এই স্থানীয় সরকার নির্বাচনের কথা আসছে, কিন্তু স্থানীয় সরকার একটা সংস্কার করা দরকার না? স্থানীয় সরকারকে দক্ষ শক্তিশালী করে গড়ে তোলার কথা না? কিন্তু দেখবেন কোনো আলোচনা নাই। আমাদের পার্লামেন্ট, তাদেরকে এই যে থোক বরাদ্দ সহ যেভাবে কাজগুলো করা হচ্ছে, পার্লামেন্টে যে ধরনের আলোচনা হয় টাকা খরচ করে, এর বিরুদ্ধে তো কথা বলা দরকার। কই, যারা এর আগে কথা বলেছেন তো আমরা সেই জায়গাগুলো তো দেখছি না। আমরা মুক্তিযুদ্ধের, নিশ্চয়ই একসময় মুক্তিযুদ্ধের চেতনাকে, এটাকে বিজনেস করা হয়েছে, ক্ষমতা রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, দুর্নীতি রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা নিয়ে দ্বিমত নেই। কিন্তু এখন মুক্তিযুদ্ধের বিরোধী যে ধরনের কথাবার্তা চলছে, পাকিস্তান, তুরস্ক, অন্য জায়গায়কে ঘিরে যেটা চলছে, বাংলাদেশের জঙ্গি আক্রমণের যেসব খবর পাচ্ছি, সেইখানে আপনি রাজনৈতিক দলগুলোর বাইরে যদি আমাদের সাহস করে এ ধরনের যারা কি বলে ইতিবাচক মানুষ, বাংলাদেশের পক্ষের মানুষ, সে আমি সরকারি দল থেকে শুরু করে আমি সর্বত্র বলছি, তারা যদি আরো সামনে না আসেন, তাহলে আগামী দিন কিন্তু আরো খারাপ দিক জন্য আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমি মনে করি যে এখন যে বন্যা, এবারও দেখেন এই যে বন্যার কথা, আপনি এখানে পানির কথা বলেছেন, ওয়াসার, আমরা কিন্তু এই সুযোগে যে এখানে আমাদের উন্নয়ন প্যারাডাইম কি হওয়া দরকার ছিল, আমাদের কোথায় কি করা দরকার ছিল, সেই আলোচনাও কিন্তু এখন আনতে পারলাম না। আমরা দেখছি শুধুমাত্র অনেক জায়গায় দেখবেন প্রশাসক নিয়োগ, আমি ঢাকা সহ আমি অন্য অন্য জেলার কথা বলছি, তারাও হাঁটু পানিতে নেমেই ওইটাই মিডিয়ার ফোকাস দেখাচ্ছে, অন্য আলোচনাগুলো কিন্তু নাই। তা আপনি একটা সংকটের সময় সংকট সমাধানের বিকল্প পথনির্দেশের কথা তো বলতে পারেন, কিন্তু সেই জায়গাগুলোতে আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল, তাদেরও আমি বলবো যে আপনি যে দলগুলোর নাম বললেন, আমি কিন্তু তাদের কাছ থেকে প্রত্যাশা করি না। সুতরাং তারা এটা করলো কি করলো না, আমার এটা কোনো এজেন্ডাই না, এই কারণ তাদের কাছ থেকে এই প্রত্যাশা করলে ভুল করবেন। কারণ এর মধ্যে নতুন যে দল, তাদের ভূমিকা সবাই জানে, আর অতীতের মুক্তিযুদ্ধ বিরোধী দল, তাদের ভূমিকা সবাই জানে। তারা কি কখনো এগুলো করেছে? তারা তো করেইনি কখনো। সুতরাং তাদের কাছ থেকে আশা করার দরকার নেই, বরঞ্চ আমরা এই ক্ষেত্রে যতটুকু আমাদের আরো বেশি করা দরকার, সেটাও আমাদের করা দরকার। এবং আমাদের দেশের অন্ততপক্ষে একটু মানুষকে সাহস করে, মানে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, ভালোকে ভালো বলা, এই জায়গাতে আগায় আসাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। না হলে কিন্তু আমরা আরেকটা বড় ধরনের সংকটে পড়ব বলেই আমি ধারণা করি। বিগত সরকার এবং তার আগের সরকারগুলি তো আমরা একটি প্রবণতা দেখেছি, তারা নীরব থাকেন যখন বিদেশিদের সাথে চুক্তি করেন, এবং একাধিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে, সেখানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। আবার লালদিয়া টার্মিনাল যে চুক্তি হয়েছে এই বন্দর নিয়ে, সেখানেও অনেকগুলি নন ডিসক্লোজার ক্লজ আছে। জনগণকে জানতে দেওয়া যাবে না। জনগণের এত বৃহৎ মুরব্বী কারা, যারা জনগণকে জানতে না দিয়ে চুক্তি করে, অথচ জনগণের পক্ষ হয়ে যারা অনেক কথা বলেন, যেমন আমরা বদিউল আলম মজুমদার সাহেবকে দেখেছি, তারপরে টিআইবিকে দেখেছি, তারপরে একাধিক অধিকার সচেতন ব্যক্তিবর্গকে দেখেছি যারা বিভিন্ন নামি দামি পত্রিকায় কলাম লেখেন। এরা এখন কেন চুপ? দেখেন, আমি একটা মন্তব্য করি, সাধারণত এরকম করি না। আপনারা কথা বলছেন, কিন্তু না, আমরা তো এগুলো কথা বলছি না, আমি একটা প্রসঙ্গক্রমে বলি। ধরেন এনজিও, আপনি একটা কল্পনা করেন তো, ধরুন
একজন পরিবেশ নিয়ে কথা বলেন, তিনি যদি ওই এনজিওতে কাজ না করে তিনি অন্য কিছু নিয়ে কাজ করতেন, ওইটা নিয়েই কিন্তু তিনি কথা বলতেন। এইটার মধ্যে অন্তর দিয়ে কথা বলার কিছু নাই। আর এইখানে হচ্ছে সুতোর টান যেখানে, সেই জন্য তো তার কাছ থেকে এটা আশা করে লাভ নেই। কিন্তু অনেক সময় আমাদের কাছে আমরা হয়তো দেখেছি একটা পজিটিভ কথা বলছে, এই জন্য আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। সুতরাং ওইটা আমরা আসলে এই প্রত্যাশা কেউ যদি কখনো আমরাও করে থাকি, ভুল করেছি, ওই জায়গা থেকে ভুল বিবেচনা সেইখান থেকে আমাদের সবারই এখানে উপলব্ধি হওয়া দরকার বলে মনে করি। এবার আসি এই যে বিদেশের চুক্তি, এই বিদেশের একটা বিরাট অংশ দেখা যায় প্রধানত মার্কিন মানে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী দেশগুলোর সাথে হয়, এবং এখনো পর্যন্ত ক্ষমতার ক্রীড়ানক তারা, একথা কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং তাদের স্বার্থ রক্ষাটকেই যারা প্রধান ধরে এবং নিজেদের ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার জন্য বিবেচনা করে, তারা কিন্তু এই জায়গাগুলো বলে না। আপনি যেমন বললেন এই যে লালদিয়া বন্দরের কথা, যেমন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ একটা চুক্তি করেছিল পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, সেটা হচ্ছে সৌদি একটি কোম্পানি রেড সি গেটওয়ে, তাদের সাথে তারাও সেটা ঠিক মতো প্রকাশ করে নাই। কারেক্ট। আমি এই যে চুপ করে থাকা, লুকিয়ে লুকিয়ে কাজ করা, এটা কারণ কি? জনগণ রাগ করবে? জনগণের মঙ্গলের জন্য আপনি কাজ করছেন। আমি বলি যে এইখানে দেখেন, আমি একটু তাহলে এবার ফিরে আসি দুইটা শব্দের জায়গায়, দুইটা বাক্য। একটা হচ্ছে এখনো পর্যন্ত সংবিধানে যেটা আছে, এই ধরনের চুক্তি করলে রাষ্ট্রপতির কাছে গেলে সংসদে আনার কথা। আর এই যে এত ঐক্যমত্যের আলোচনা শোনেন না, ঐক্যমত্যের আলোচনা কিন্তু সব দল একমত হয়েছিল যে কোনো চুক্তি যদি কেউ করে ওটা সংসদে এনে রেকটিফাই করতে হবে। কিন্তু দেখেন এই সংসদে এটা নিয়ে কোনো আলোচনাই নাই। তার মানে ওই যে যার জন্য করেছি, আর ওই যে নন ডিসক্লোজার বললেন, এইটা কখনো ওপেন করে না, কারণ তারা যদি অখুশি হয়। সবচেয়ে ভয়াবহ ব্যাপার লালদিয়া অলরেডি হয়ে গেছে। আপনি এই যে ডিপি ওয়ার্ল্ডের সাথে যেটা বন্দর চট্টগ্রাম নিউমরিং কন্টিনেন্ট বন্দর লাভজনক, যেটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি, সেটা কিন্তু দ্রুত করতে যাচ্ছে। এবং এই যে মার্কিন বাণিজ্য চুক্তি, এটা একটা ভয়াবহ চুক্তি, কিন্তু দেখেন সেইটা নিয়েও পার্লামেন্টে কোনো কথাই নাই, যেখানে এবং যেটা আমাদের বেকারত্ব দূর করা থেকে শুরু করে কোনো কার্যক্রমকে আগাতে দেবে না। আমাদের কৃষি শিল্প ধ্বংসের জায়গাটা চলে যাবে, ওষুধ শিল্প সংকটে পর্যন্ত পড়বে। আমাদের এইখানে যে বিভিন্ন জায়গায় প্রতিরক্ষার যে আমরা সরঞ্জাম কিনি, সেটা বাধ্য হয়ে আমরা অনেক দু একটা দেশের সাথে এমনভাবে কিনতে হবে যা আমাদের এটা সার্বভৌমত্বের পরে হুমকি হয়ে দাঁড়াবে। আমাদের অপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি দামে কিনতে হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে এমনি যে আর্থিক সংকটের মধ্যে আছি, তার মধ্যে এই ধরনের বিষয় নিয়ে পার্লামেন্টে ন্যূনতম একটা আলোচনা হবে বা জনগণের সাথে কথা বলবে, এটা হচ্ছে না। তার প্রধান কারণ যাদের সাথে এটা করা হচ্ছে মনে করতেছে তারাই হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দু। সুতরাং তাদের অখুশি করে এই দেশের মানুষকে খুশি করার বিবেচনা অনেকে করে না, মনে করে ওইটাই তার রক্ষা কবচ। এইখানে আমি মনে করি জনগণের কণ্ঠ সোচ্চার করে, যদি এই যে কবি নামে আমরা যে সুশীল সমাজ বা যাদের বোদ্ধার কথা বলছি, তাদের বাইরে সাধারণ মানুষকেও এইটা যদি আগে এসে আমরা কথাবার্তা বলতে পারি, কণ্ঠ সোচ্চার করতে পারি, সচেতন সংগঠিত করতে পারি, এই যে আলোচনার মধ্য দিয়ে যতটুকু আগাচ্ছে, তাহলে কিন্তু বাধ্য করতে পারবো এই কথাগুলো বলার জন্য। জনাব আনিস আলমগীর, আপনার কাছে আসি। মেয়র প্রার্থী হওয়ার জন্য ছাত্র শিবির ছেড়ে দিয়েছেন সাদিক কায়েম, এরকম একটা সংবাদ এসেছে। জকসু ভিপিরও নাকি একই কাণ্ড হয়েছে, এবং একাধিক এরকম ছাত্র নেতা তারা পদত্যাগ করেছেন, মানে শিবির ছেড়ে দিয়েছেন। তো হঠাৎ এত অল্প বয়সী ছাত্র নেতারা মেয়র হতে চাইছেন কেন? মেয়র পদের লোভনীয়তাটা কি আসলে? আপনার কি মনে হয়? মেয়র পদের লোভনীয়তা হচ্ছে যে অল্প বয়সে যখন দেখা যায় যে বড় বড় বাড়ি গাড়ি করা যায়, সংসদের বড় বড় নেতা হওয়া যায়, তো তারা না বলেছিলেন যে তারা হবে না কেন? বৈষম্যহীন সমাজ করবেন, দুর্নীতিবিহীন সমাজ করবেন। সেটা করার জন্য তারা বুড়ো হয়ে যাবেন, সেটাও তো আপনি সাপোর্ট করতে পারেন না, করুক তারা। কথা হচ্ছে যে এই মানে আপনি যদি বলেন অল্প বয়সী নেতা যারা থাকবে তাদেরকে কি পরিপক্ক চিন্তা করে? তারা কোনো ব্যবসা পরিচালনা করেন নাই, তারা কোনো চাকরি বাকরি করেন নাই, তারা কোনো বৃহৎ সংগঠন পরিচালনা করেন নাই। করতেন ছাত্র শিবির বা ছাত্রদের রাজনৈতিক একটি সংগঠন, সেখান থেকে সরাসরি শহর নিয়ন্ত্রণ করবেন। মানে আপনার কি মনে হয় যে এটা? আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে তারা ওই দক্ষতা অর্জন করছে। সংসদ এই যে কোনো ডাকসু চালানো বা রাকসু চালানো, কোনো যে ছোট ছোট অর্গানাইজেশন চালানো, হ্যাঁ, এগুলো চালানো দিয়ে যে এটা চালানো, সিটি চালানো এত কম জিনিস না। সিটি কিন্তু অনেক সিটি হচ্ছে কিন্তু মানে সরকারের চালানোর মতোই,
মানে সবকিছু এখানেও কিন্তু সব বিভাগ আছে, সবকিছু দেখতে হয়। যে শহরে সে জন্মায় নাই, দীর্ঘ সময় থাকে নাই, যে শহরের বৃদ্ধি কিংবা যে শহরের গড়ে ওঠার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, সেরকম একজন ব্যক্তি যদি সেই শহরের মেয়র হতে চান, আপনি কি মনে করেন এটা যৌক্তিক? আমি যৌক্তিক মনে করি না, কিন্তু এখন ভোটাররা এটা তো ভোটারদের উপর নির্ভর করছে। এটা তো এমন না যে সে চাইলে সে হয়ে যেতে পারবে, কিংবা ইউনুস আছে এখন একটা ভুয়া ইলেকশন দিয়ে যেভাবে তাদেরকে তৈরি করে দিয়েছিল ইউনুস, ভুয়া মানে একটা সাজানো ইলেকশনের মধ্যে দিয়ে যে তোমাকে ওইখানে ভোটকে দিছে কেউ জানে না, সেরকম কি তাদেরকে দেবে কিনা? তাদের তো সেরকম সম্ভাবনা নাই। তাহলে এখন তারা যেটা মামদানি এফেক্ট, মানে মামদানিকে দেখে সবাই, আমি শেষ করতে দেন আপনি। তো এখন তারা যদি মনে করে যে তাদেরকে পরিপক্ক বিবেচনা করবে নাগরিকরা, ভোটাররা, সেটা তাদের উপর নির্ভর করছে। এখন নাগরিকদের উপর নির্ভর করছে তারা কি বাছুরকে দেবে না পরিপক্ক দেবে, বা ওদেরকে বাছুর কল্পনা করে না করে না, সেই দিকটা হচ্ছে এখন আমদানি না সরি মামদানি যে নিউইয়র্কের মেয়র, সে তো সেই শহরে বড় হয়েছে, সেই শহরে বড় হয়েছে। তার যে এটা মেয়র হওয়ার যে প্ল্যানটা, সেটা তো আপনাকে দেখতে হবে, তার শিক্ষা যোগ্যতা এবং জনগণের সাথে মেশা। অবশ্যই এখানেও একটা জিনিস কাজ করেছে, সোশ্যাল মিডিয়া খুব এফেক্টিভ ওয়েতে তাকে হেল্প করেছে, কিন্তু তার মানে এই নয় যে সে অপরিপক্ক লোক ছিল, অযোগ্য কোনো লোক ছিল, হুট করে সে এখানে হতে চেয়েছে। অযোগ্য না, কিন্তু আমি মনে করি যে বয়স ইস্যু না, কিন্তু অপরিপক্কতা তো আছে। ওইটাই বয়স ইস্যু না, আপনি কতটা পরিপক্কতা আপনার মধ্যে আছে সেটা হচ্ছে বিষয়। এরা হচ্ছে দলীয় টুলস। দল যদি মনে করে যে আমাদের অমুক তো ডাকসু ইলেকশন হয়ে গেছে, এখন ডাকসু ইলেকশনের তো অভিযোগ ছিল যে নীলক্ষেতে সিল মারা হয়েছে। নীলক্ষেতে ডাকসু ইলেকশনে তো সারা দেশের সব ছাত্রছাত্রীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে তারা শেষ করতে দিচ্ছে না। ডাকসু ইলেকশনের সবচেয়ে বড় অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে নীলক্ষেতে পাওয়া যায়, ব্যালট পাওয়া যায়। এখন ঢাকা সিটি যাদের কাছে হয়েছে, এখন ডাকসু ইলেকশনের যে অভিযোগ, সেটা যদি এই সিটি কর্পোরেশনও কি সেরকম নীলক্ষেতে বানাবে কি? তা তো না। তাহলে যদি না বানায়, তাহলে এটা হচ্ছে তাদের দলীয়ভাবে তারা হয়তো চাচ্ছে যে ইয়াং জেনারেশনকে আরো সামনে নিয়ে আসতে, কারণ তা এনসিপি তো তাদের হাতে আছে, তাদের বি টিম, আরো নিজেদের টিমের গুলো মানে যেগুলো আমার গোয়ালের একদম সরাসরি, সেগুলোকে আমরা সামনে নিয়ে আসি, এটাই হচ্ছে প্রচেষ্টা তাদের। না, কিন্তু ডাকসুতে তো সারা বাংলাদেশের সব জায়গা থেকে আসা ছেলে মেয়েরা ভোট দেয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কেউ রংপুর থেকে এসেছে, কেউ দিনাজপুর থেকে এসেছে, কিন্তু ঢাকা কিংবা কোনো শহরের নাগরিক ভোট যেটা, সেখানে তো ঢাকার নাগরিকরা ভোট দিবে, ঢাকা যারা থাকে। সেটা তো আমি বললাম, আপনি যদি নাগরিক হিসাবে আপনি চিন্তা করবেন, আপনি কি বাছুরকে দেবেন না পরিপক্ককে দেবেন? যারা মনে করছেন তারা বাছুর, আপনি যদি তুলনা করেন, তো যদি তাদের দক্ষতা এবং যে রাজনৈতিক ইনভলভমেন্ট যেটুকু চিন্তা করেন, তাহলে তো তারাও পুরনো, মনে করেন বিএনপি থেকে যদি সালাম সাহেব দাঁড়ায়, তো সালাম সাহেবের তুলনাতে সালাম সাহেবের নাতি টাইপ লোকজন, তো এগুলো তো বাছুরই হবে। আপনি যেটা ওনাকে প্রশ্ন করলেন যে চুক্তির বৈষম্যগুলো কি, যেগুলো জনগণ ক্ষতি করছে, চুক্তির মধ্যে এমন কি থাকে যেটা জনগণ জানলে বিপদ হবে? সেটাই দেখেন যে ডক্টর ইউনূস যে চুক্তি করে গেল এই আমেরিকার সঙ্গে, যে বাণিজ্য চুক্তি, যেটা 5 মাস হয়ে গেল, এখনো আমাদের মধ্যে কিছু লোক এটার পক্ষে দাবিদারি করছে এবং বলছে যে এই চুক্তি আমাদের পক্ষে ভালো ছিল। কিন্তু আপনি যদি চুক্তিটা দেখেন, আমি ওদিন এক শোতে বলছিলাম যে আপনি এটার জন্য তো দূরে কোথাও যেতে হবে না, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে দেখা যাবে যে 32 পৃষ্ঠার এই চুক্তিতে আপনি যা পাবেন, শেল শব্দটা মানে বাধ্য থাকবে, যে জিনিসটা আপনি এটা মানতে বাধ্য থাকবেন, সেই শব্দটা ব্যবহার করা হয়েছে 179 বার, এবং এই 179 বারের মধ্যে 131 বার বাংলাদেশ বাধ্য থাকবে, আর 6 বার বাধ্য থাকবে আমেরিকা। বাংলাদেশ ছোট, হ্যাঁ। তারপরে বাংলাদেশে মার্কিন পণ্য যেগুলো আসতো, যেখান থেকে আমরা শুল্ক পেতাম, সেখানে 180 বিলিয়ন আমরা শুল্ক পেতাম, ডলার, 180 বিলিয়ন ডলার শুল্ক, সেটা প্রায় শূন্য হয়ে গেল। আমরা শূন্য, আর 180 বিলিয়ন মানে তাকে আমরা দিয়ে দিয়েছি সরাসরি। আর অন্যদিকে বাংলাদেশি পণ্য যেগুলো ওখানে যায়, সেখানে আগে যেত 128 বিলিয়ন ডলার, এখন সেটা যাবে, সেটার জন্য শুল্ক হবে 285 বিলিয়ন ডলার। তাহলে এটা অলমোস্ট ডবলেরও বেশি।
এগুলো আপনাকে চ্যাটজিপিটি বলেছে? হ্যাঁ, এটা আপনি এবং আপনি নিজে চুক্তিতেই খুঁজে আছে, চুক্তিতেই আছে, আপনি খুঁজে যতটুকু পাবেন। ওপেন হয়েছে তাতেই। এবং পণ্য সংখ্যা আছে এখানে ৬,৭১০টি শুল্কমুক্ত আমেরিকান পণ্য। আমেরিকা যা বানায় প্রায় সবই, কিন্তু সব তো আর আমরা আনি না। কিন্তু বাংলাদেশি পণ্য দেওয়া হচ্ছে ১,৬৩৮টা। আমাদের তো অত বেশি পণ্য নাই। না, এখানে আমাদের সবচেয়ে যে বড় যে বিষয়টা, সেটা তো আমরা কিছু বলি না, ভূ রাজনৈতিক এবং পররাষ্ট্র নীতি আমাদের নিয়ন্ত্রণের একটা সুযোগ পেয়ে গেছে আমেরিকা এই চুক্তির মাধ্যমে। এবং সেই জায়গায় আপনার প্রথম যে জিনিসটা হচ্ছে স্যাংশন যে জারি করবে আমেরিকা কোনো দেশের উপর স্যাংশন জারি করলে, মনে করেন ইরাক বা আদার্স, অলমোস্ট আমরা সেটা মানিও। কিন্তু আপনি যদি এখন ভারতের বিরুদ্ধে যদি একটা স্যাংশন দেন, চায়নার বিরুদ্ধে একটা স্যাংশন দেন, চায়নার বিরুদ্ধে তো অলরেডি দেওয়া আছে, এবং সেটা আমাকেও মানতে হবে। সে যেটার উপর স্যাংশন, কারণ আপনি লেসপেন্সার। ওকে। আরেকটা হচ্ছে অস্ত্র এবং অস্ত্র ক্রয়, আপনি আমার ছাড়া, আমার অনুমতি ছাড়া অস্ত্র ক্রয়ও করতে পারবেন না, এগুলো ঝুঁকিপূর্ণ আপনার জন্য। এই চুক্তিটা, লেসপেন্সার শব্দের অর্থটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এখন এই চুক্তিটা, এই যে কত দেশপ্রেম চুক্তি হয়ে গেছে, ইউনুস একটা দিয়ে গেছে, ইউনুস এবং তার অস্বীকৃত সন্তান বলবো, এরা যে প্রচার করে আমাদেরকে গালাগালি করে, কি জানে কি স্পেন্সার না কি, এখন তো কোথায় যে আপনার দেশে তো হচ্ছে, বন্যা হচ্ছে, বন্যা হচ্ছে, উনি না আপনার বাড়িতে তো বন্যা হচ্ছে, চট্টগ্রামে বন্যা, আমার এলাকায়, আমিও চিটাগং হলো, আমার এলাকায় কিন্তু বন্যা হচ্ছে, আমাদের এলাকায় হচ্ছে, আপনার এলাকায় বেশি হচ্ছে। তো আপনাদের মহান দয়ালু ইউনুস কোথায়? জামাতের আমির গিয়েছিলেন। আপনি যেন হাঁটু পানিতে, ইউনুস তো হাঁটু পানিতে একটা হেঁটে আসতে পারে, উনি গেঞ্জি পরে ওইখানে হাঁটু পানিতে হাঁটাহাঁটি করেছেন। তো ইউনুসকে বলেন একটু হাঁটু পানিতে আপনার এলাকায় একটু হেঁটে আসো। আমরা জনাব রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি, এরকম অবস্থা আসলে কথা যদি আমরা বলতে চাই তাহলে কিভাবে বলবো, কে কথা বলবে তাহলে? এখন আমাদের এক সময় তো বদিউল আলম সাহেবরা কথা বলতেন, তারা তো দেখলাম যে টাকা নিয়েছেন গণভোটের জন্য সিএসআর এর ফান্ড, সিএসআর এর ফান্ড এদিক সেদিক গেলে ওনারা প্রচন্ড পরিমাণে একসময় রেগে যেতেন, কিন্তু নিজেরাই সিএসআর ফান্ড নিয়ে গণভোটের প্রচারণা করেছেন। তো এরকম সকলেই যদি শেষ পর্যন্ত এরকম হয়ে যায় তাহলে কি হবে? না, আমি একথা আগেও বলেছি যে যে যারা এ ধরনের প্রতিষ্ঠান, বিশেষ করে এনজিও, যে ফান্ডের উপরে ডিপেন্ড করে ওই কাজ করে, তাদের প্রতি ভরসা করার কোনো, তাহলে এখন কথা কে বলবে? আসছি তাহলে। সুতরাং আমাদের অতীতের ভুলগুলো আমি মনে করি পরিষ্কার করা দরকার। তারা যে কথা বলছে এইটাকে মনে করতে হবে তার এনজিওর কথা। সুতরাং সে যদি রাজনীতি করতে চায়, অন্য কিছু করতে হয়, জনগণের কাতারে এসে নিয়ে কথা বলুক, এইটুকুই কথা বলতে হবে। এই যে যারা কথা বলবে, সাধারণ আমরাই আছি, বিভিন্ন নীতিনিষ্ঠ রাজনৈতিক দল, এবং এখন দেখবেন আপনি কিন্তু অনেক মানুষ অনেক সচেতন হয়েছে। এই যে পানিতে আপনি যাওয়ার কথা বললেন না, আপনি কিন্তু মিরপুরে, এগুলো নাম উচ্চারণ করতে আমার ভালো লাগে না, যে গ্যাসে মানুষ কিন্তু পেছন থেকে খারাপ কথাও বলতেছে। তাহলে এই মানুষগুলো কণ্ঠ আরো সামনে নিয়ে আসতে হবে, এবং তাদেরকে যদি সচেতন সংগঠিত করা যায় তাহলে অবশ্যই আজকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলানো যাবে। আমি দেখেন এই যে বাণিজ্য চুক্তির কথা বলা হচ্ছে, আমরা তো এটা আরো যদি ব্যাপক জায়গায়, যে দেখেন আমাদের অপ্রয়োজনে, মানে 15 বছরে 1500 কোটি ডলারের জ্বালানি কিনতে হবে তাদের দামে। কল্পনা করতে পারেন, আমাদের বছরে 300 কোটি ডলারের কৃষি পণ্য আমদানি করতে হবে, আমাদের গরুর মাংস থেকে শুরু করে অন্য যা আছে সেখানে আমদানি করতে হবে। অর্থাৎ এইটা আমাদেরও আরো বেশি জনতার কাতারে যে যদি এই কথাগুলো বলতে পারি, লালদিয়া বন্দরের কথা বললেন, আমাদের লাভজনক নিউমোরিং টার্মিনাল যেটা দেওয়া হচ্ছে, এই কথাগুলো আরো বসে সাধারণ মানুষকে সচেতন করাই হচ্ছে এই সময়ের কাজ। ছাড়া ওই ব্যক্তি বিশেষ তথাকথিত সুশীল বা তথাকথিত কারোর প্রতি ওই ধরনের জায়গায় থাকলে হবে না। ইনক্লুডিং আমার ব্যক্তিগত আত্মসমালোচনা হচ্ছে, আমরাও যদি যথাযথভাবে কথা না বলতে পারি, যতই বামপন্থী দাবিদার হই না কেন, জনগণ আমাদের বিরুদ্ধেও কথা বলুক। অর্থাৎ জনগণের কণ্ঠ সোচ্চার করা ছাড়া কোনো বিকল্প। ধন্যবাদ রহিন।